আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদা আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আন্দোলনে আহতদের আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘন্টার আলটিমেটাম। শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত। এবং টানা তৃতীয় দিনের মতো ইস্তাম্বুলে ছাত্র জনতার বিক্ষোভ। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার মানে তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ সরকার। এরকম পরিস্থিতিতে তারা চুপচাপ বসে থাকবে, এটা হতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৩টি সংস্কার প্রস্তাবের বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। সংস্কার কমিশনগুলি জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের এখন সবচেয়ে বেশি যা প্রয়োজন সেদিকে পূর্ণ মনোযোগ না দিয়ে সংস্কারের নামে কিছু অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক প্রস্তাবের দিকে মনোযোগ দিয়েছে। যেমন জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে দেশে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন উভয়ের রিপোর্টেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংসদের উচ্চকক্ষ সৃষ্টি, 505টি আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময় ক্ষেপণ এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এখন এই মুহূর্তে 4টি প্রদেশ কিংবা 505টি আইনসভা নির্বাচন নিয়ে বিতর্ক করার সময় এখন মোটেই না। অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা 11টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। তার মতে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে, তবে এর জন্য সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। বিএনপি মহাসচিব বলেন, যখন উপযুক্ত সময় মনে হবে তখনই দেশে ফিরবেন তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন মাহমুদ টুকু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংস্কারের উদ্দেশ্য হল জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা, সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা। সংস্কার আগে, নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে
সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে কিংবা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। তারা বলেন, জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি, মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে, যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি। নেতারা বলেন, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছে তাদের ভয় দেখিয়ে লাভ হবে না। এ সময় খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এবারে জেলার সংবাদ। বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে চলে আসা 20 ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ সিপিজি ও ডিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন। সিপিজি লিডার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গ্রামবাসী মরিয়ম বেগম দুপুরে তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালিকের বাড়ির বাগানে অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল, তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অজগরটি ছাগলটিকে ছেড়ে পাশের ঝোপে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে সিপিজি ও ডিটিআরটি সদস্যরা সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য 20 ফুট এবং ওজন প্রায় 55 কেজি। বিশাল আকৃতির সাপটি লোকালয়ে চলে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও গবাদি পশুর নিরাপত্তা নিয়ে গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগুল গ্রেফতারের প্রতিবাদে দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদে 3 লাখ মানুষের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলন শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং তুরস্কের সমাজে প্রাতিষ্ঠানিক অবিচারের বিরুদ্ধে একটি বার্তা পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইস্তাম্বুলের সিটি হলের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা শুধু ইমামোগুলের গ্রেফতারের বিরোধিতা করতেই এখানে আসেনি, বরং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের তার ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন। প্রসঙ্গত 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেওয়ার কথা ছিল এক্রেম ইমামোগলুর। এর মধ্যে বুধবার তাকে গ্রেফতার করা হয়। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ সব মিলিয়ে 250 বিলিয়ন মিনিট টিভিতে দেখেছে সমর্থকরা, যা অন্য যে কোনো বারের তুলনায় নতুন রেকর্ড। আইসিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। পুরো টুর্নামেন্টটি টিভি ও অনলাইনে দেখেছে রেকর্ড সংখ্যক মানুষ। বিশেষ করে ভারতের অতিরিক্ত 23% মানুষ 2023 ওয়ানডে বিশ্বকাপের চেয়ে বেশি দেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। টিভিতে ফাইনাল ম্যাচটির ভিউয়ারশিপ পৌঁছায় 122 মিলিয়নে। এর বাইরে জিও হটস্টারে দেখা হয় 61 মিলিয়ন, যা ক্রিকেটের ডিজিটাল ভিউয়ারশিপের নতুন মাইলফলক বলে উল্লেখ করেছেন আইসিসি। বিশ্বকাপের বাইরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মানুষ টিভিতে দেখেছে। ওই সময় দর্শক ছিল 230 মিলিয়ন এবং টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ম্যাচটি দেখার সময় 53 মিলিয়ন মিনিট। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। এটি এখন বিনোদন স্পট হিসেবেও বিবেচিত হয়। তবে বিগত বছরগুলোতে লেকের পাড়ে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপের কারণে হুমকিতে পড়ে এর নির্মল পরিবেশ। তবে এই ময়লার ভাগাড় থেকেই এখন ফলছে সবুজ শাকসবজি। নতুন করে নির্মল হচ্ছে হাতিরঝিলের পরিবেশ। আলামিন রাবির ক্যামেরায় জাকির হোসেনের বিশেষ রিপোর্ট।
দর্শক দেখছেন কুরাইশ নিউজ, সঙ্গে আছি আমি জাকির হোসেন। হাতির ঝিল নিয়ে আমরা কিছু প্রতিবেদন করেছিলাম কুরাইশ নিউজের পর্দায়, যে হাতির ঝিলের পাড়ে যে ময়লা, ডাস্টবিন বা পলিথিন সমৃদ্ধ ছিল, যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর ছিল, ঠিক সেইখানে এসে আজ দেখলাম এই ময়লা বা ডাস্টবিন নেই। এখানে ফলেছে নতুন শাকসবজির বাগান। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় এই চমৎকার প্রান্তিক কৃষকদের যে অবদান, তা আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, দেখে নেই। ময়লা আমরা পরিষ্কার করে সবজি ফলাইতেছি, এরপরে আপনার সবজি ভালো হয়, মাটি ভালো। কি কি ফলাচ্ছেন মূলত এই জায়গায়? এই জায়গায় লাল শাক, মূলা শাক, মরিচ, ডেঙ্গা, লাউ, মিষ্টি কুমড়া, সিম, এগুলো। কেউ কি বাধা প্রদান করেছে, কোনো কর্তৃপক্ষ বা কোনো মানুষ? না, সবাই ভালোই বলছে, সবাই বলছে যে না এখন সুন্দর দেয়া যায়, আগে তো তাকানোই যাইতো না এদিকে ময়লার কারণে, আর এখন তো ওই গাড় ফিরাইতে ইচ্ছা করে না, এদিকে তাকায় থাকতেই মন চা। পাবলিকে গুড, ভেরি গুড, ধন্যবাদ, একজন এক এক কথা বলতেছে, এইগুলাই আমাকে ভালো লাগতেছে। কিন্তু ফসল যাই হোক, মানুষ ভালো বলতেছে, এটাই আনন্দ, নিজের কাছে আনন্দ লাগে। তোমার নাম কি? আমার নাম মনোয়ার। মনোয়ার, এই যে এইখানে যে এত সুন্দর করে সবজি ফলাচ্ছ, তো তোমাদের মানে কেমন লাগে? আমাদের ভালো লাগে, আমাদের একটা এটা শাকসবজি করার এটা একটা মজা, আনন্দ, সবাই মিলা বন্ধুরা করে করছি, এটা করি আমরা, শাক পাক করে এনে বিক্রি করি, আবার ঘরে নিয়ে যাই খাওয়ার জন্য, বন্ধুদেরকে দেই, 1 মুঠা 2 মুঠা এমনি করে দেই, আবার যারা অনেকজন চায় ওদেরকে দিয়ে দিই। সারা শাক খেতে ভালোই লাগে, এটার জন্য সবাইকে দেই। এই দর্শক, কিছুদিন আগেও এই জায়গাগুলোতে এত ময়লা এবং আবর্জনা ছিল, এত পলিথিন ছিল, সেগুলো এই ছোট ছোট প্রান্তিক কৃষকরা তাদের নিজেদের উদ্যোগে তারা এই ময়লাগুলো পরিষ্কার করে এখানে কি সুন্দর সবজি ফলাচ্ছে, শাক বুনছে। তো এই জিনিসটি কিন্তু মানে দেখতেও চমৎকার, এবং হাতির ঝিলে এই সবজি বাগানগুলো কিন্তু আলাদা সৌন্দর্য তৈরি করেছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই আন্দোলনে আহতদের আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম। শরণখোলায় 20 ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত। এবং টানা তৃতীয় দিনের মতো ইস্তাম্বুলে ছাত্র জনতার বিক্ষোভ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়, অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।